নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে জানানো সত্ত্বেও কোনো লাভ না হওয়ায় বৃহস্পতিবার মালবাজারে আইসিডিএস দপ্তরে অবস্থান বিক্ষোভরত হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। বিভিন্ন দাবি সম্বলিত আবেদনপত্র নিয়ে উত্তরবঙ্গের ৮ জেলা থেকে নর্থ বেঙ্গল বাসফর ও হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাফাই কর্মীদের পায়ে হেঁটে উত্তরকন্যা অভিযান। জেলা কংগ্রেসের বিশাল শোভাযাত্রা জলপাইগুড়ি শহরে। জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি জেলা কার্যালয় রাজীব ভবন থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া, দিনবাজার, বেগুনটারি, কদমতলা থানা ও ইত্যাদি জায়গা দিয়ে ফের রাজীব ভবনে শেষ হয়। অসংখ্য ঢাকের সমাগম ছিল এই শোভাযাত্রাটিতে। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কংগ্রেসের নেতা ও কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটিতে কয়েক শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছিলেন। যথাযোগ্য মর্যাদায় পালন হলো কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটিকে স্মরণ করল জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন সকালেই জেলা কংগ্রেসের কার্যালয়ে রাজীব ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা উমেশ শর্মা। চরকা সম্বলিত পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি সুভাষ বক্সী। এরপর শহীদ বেদিতে মাল্যদান করা হয়। পাশাপাশি আজকের দিনটি নিয়ে আলোচনা করেন কংগ্রেসের নেতা চন্দন কুমার ঘোষ। আজ জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা ভারতবর্ষব্যাপী আজকের দিনটিকে আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করব এবং সাথে সাথে ভারতবাসী হিসাবে এবং জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব অতীতে জাতীয় কংগ্রেসের যে গরিমা এবং জাতীয় কংগ্রেস যেভাবে ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছিল। ২০১৪ সাল থেকে আজকে ২৩ সাল, প্রায় ১০ বছরে হঠাৎ করে একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে মানুষকে কিছু ভুল বুঝিয়ে যারা ক্ষমতায় আসীন হয়েছিল, এই ১০ বছরের মধ্যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে হানাহানি, দ্বন্দ্ব, অর্থনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে বৈষম্য, দেশটা আবার পেছনের দিকে যাওয়া শুরু করেছে। সেখান থেকে মুক্তি পেতে গেলে শুধুমাত্র জাতীয় কংগ্রেসের কর্মী বা নেতৃবৃন্দ নয়, সাধারণ মানুষের কাছেও জাতীয় কংগ্রেসের আজকের দিনে আবেদন, আসুন সবাই মিলে কংগ্রেসকে শক্তিশালী করুন এবং কংগ্রেসই পারে একমাত্র ভারতবর্ষের সমূহ যে বিপদ, সেই বিপদ থেকে দেশকে রক্ষা করতে। এটাই আজকের আমাদের শপথ। আপনার নাম আর পরিচয়? আমি অসীম তরফদার, জেলা জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। শানুপাড়া কংগ্রেস কমিটির অভিনব উদ্যোগ। লুপ্ত হয়ে যাওয়া মহিলাদের হাঁটা প্রতিযোগিতার আয়োজন ভালোবাসার দোকান থেকে। অংশগ্রহণ করলো অনেক মহিলা প্রতিযোগীরাই। শতাধিক মহিলা হাঁটলো ৩ কিলোমিটার। আজ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শানুপাড়া এলাকায় ভালোবাসার দোকান থেকে মহিলাদের হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সকালে শানুপাড়া হনুমান মন্দির থেকে হাঁটা প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এরপর সেখান থেকে মহিলাদের হাঁটা প্রতিযোগিতাটি শুরু হয়ে শানুপাড়া এলাকায় ঘোরে। অভিনব অথচ পুরনো এই প্রতিযোগিতাটি দেখতে সকাল থেকে অনেক মানুষ ভিড় করেন সেখানে। আমাদের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস জাতীয় কংগ্রেস, আমরা আজকে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা করালাম এবং সবার প্রথমে আমরা সংবিধান পাঠ করে এই হাঁটা প্রতিযোগিতা হলো। আজকে বিকেল আপনারা আমরা এখানে শেষ করলাম। আমরা এখন পুরস্কার ঘোষণা করব, তারপরে আমাদের আগামী যে প্রোগ্রাম সেই অনুষ্ঠানটা শুরু। এই হাঁটা প্রতিযোগিতা কেন আয়োজন করবেন? হাঁটলে পরে অনেক সুবিধা হয়, শরীর অনেক সুস্থ থাকে। এটাকে উৎসাহিত করার জন্যই আমরা হাঁটা প্রতিযোগিতা মহিলাদের জন্য করলাম, যাতে নিরোগ থাকা যায়। কতজন আর কত কিলোমিটার? 50 জন, 30 কিলোমিটার।
নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধে সামিল হলো বিজেপি ও যুব মোর্চা। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানা গিয়েছে। এক নাবালিকাকে টাকা এবং খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। গত 10ই ডিসেম্বরের ওই ঘটনার পর এই মর্মে 11ই ডিসেম্বর থানাতে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ 17 দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। বিজেপির অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের ছেলে স্থানীয় তৃণমূল নেতা, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে টাকিমারি বাজারে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে বিজেপি এবং যুব মোর্চা নেতৃত্ব। পরে পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। গত ডিসেম্বরের 10 তারিখে ঘটনাটা হয়েছিল। আজকে ডিসেম্বরের 28 তারিখ, তো এই 18 দিন পুলিশ নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়তার কারণ তো আমরা বলতে পারি না, কী কারণে সেটেলমেন্ট হয়েছে হয়তো কোনো কিছু ওদের কাছ থেকে। যেহেতু আমরা শুনলাম যে যিনি অভিযুক্ত তিনি নাকি তৃণমূলের দাপুটের নেতা। তো যাই হোক, আমরা যুব মোর্চার নেতৃত্বে আজকে একটা আন্দোলন মিছিল, বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করেছি। আগামী দিনে যদি পুলিশ আশ্বাস দিলেন 10-12 দিনের মধ্যে যিনি আসামি আছে ওনাকে ধরে কোর্টে পেশ করবেন। আমরা বলছি যদি না ধরতে পারেন আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা জুড়ে করবো। এতদিন আগে লিখিত অভিযোগ, তারপরেও প্রশাসন কোনো কাজ করেনি। আমি তো বলছি পুলিশ তো দলদাস, তৃণমূলের দলদাস। যেহেতু পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তা যদি পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে, থাকুক, কদিন থাকছে, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করবো, গোটা বিধানসভা জুড়ে করবো। আমি ভারতীয় যুব মোর্চার তরফ থেকে বলছি, জেলা কমিটির তরফ থেকে বলছি, যদি গ্রেপ্তার না হয় আগামী 12 দিনের মধ্যে এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা জুড়ে করবো। আমরা কথা দিচ্ছি। আমার নাম সৌভিক রায়, আমি যুব মোর্চার উত্তর মণ্ডলের সভাপতি। না দেখুন, আমাকে এখন এটা খোঁজ নিয়ে দেখতে হবে। যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়ে থাকে সেটা কোনো পার্টিগত ব্যাপার নাই, আইনের পথে চলবে। যারাই অভিযুক্ত থাকুক না কেন তাদের সঠিক বিচার হবে। প্রশাসনের সাথে কথা বলবেন এই বিষয়ে? অবশ্যই কথা বলবো। যে একটা ধর্ষণের মতো কাণ্ড যদি সত্যি ঘটনা ঘটে থাকে, যদি কাউকে ফাঁসানোর অভিযোগ, ফাঁসানোর যাতে দূরভিসন্ধি না থাকে, যদি প্রকৃত ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আইনের পথে চলবে। আবগারি দপ্তরের অভিযানে ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট, রংধামালি, ভান্ডিগুড়ি, নয়নতারা ও চিলিডাঙ্গা অঞ্চল থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হলো। 50 লিটার অবৈধ চোলাই মদের পাশাপাশি বৃহস্পতিবার উদ্ধার হয় মদ তৈরির 600 লিটার ফার্মেন্টেড ওয়াশ, 700 কেজি গুড়, 350 কেজি অবিকৃত পাঁচওয়াই সহ আরো বিভিন্ন সরঞ্জাম। অবশ্য এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা যায়। জানা গেছে দীর্ঘদিন ধরে কোতোয়ালি থানার অধীনস্থ এই এলাকাগুলোতে মদের কারবার চলছিল। অভিযোগ, এই কারবারিরা অবৈধ মদ তৈরি করে বিভিন্ন গোপন ডেরায় মজুত করে সেগুলো জেলার নানান জায়গায় সরবরাহ করত। আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, কিছুদিন ধরেই খবর আসছিল যে সদর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরি এবং মজুত করা হচ্ছে। সেই খবর অনুযায়ী এদিন পুরো প্রস্তুতির সঙ্গে জলপাইগুড়ি সদর আবগারি সার্কেলের সমস্ত টিম নিয়ে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প দপ্তরে অবস্থান বিক্ষোভরত হলেন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। এদিন সকালে মালবাজার শহরের 10 নম্বর ওয়ার্ডে অফিস কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রকল্পের আওতাধীন কর্মী ও সহায়িকারা। এরপর মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি তুলে দেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার কার্যকরী সভাপতি ললিতা রায় জানান, প্রকল্পের অন্তর্গত কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। বিগত দিনেও বিভিন্ন সময়ে সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে বিভিন্ন মহলে জানানো হলেও এখনো পর্যন্ত সদর্থক কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। কার্যত বাধ্য হয়েই এদিনের এই অবস্থান বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত এদিনের কর্মসূচিতে একাধিক সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে কর্মী ও সহায়িকাদের তরফে। মূলত কর্মী ও সহায়িকাদের অনারিয়াম উন্নত রাজ্যের ন্যায় ন্যূনতম 21,000 ও 18,000 টাকা করার দাবি সহ সিনিয়রিটির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পদোন্নতি, কেন্দ্র ও রাজ্য সরকারের আদেশনামা এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 50% সুপারভাইজার শূন্য পদে যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতি।
পোষণ অ্যাপসের কাজের জন্য স্মার্টফোন ইনসেন্টিভ ও রিচার্জ খরচ প্রদান, বর্তমান বাজার মূল্য অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্রের জন্য বরাদ্দ ডিমের মূল্য প্রদান সহ একাধিক দাবিকে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত এদিনের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপির কপি মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের মাধ্যমে ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এদিন সকাল থেকেই সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিস কার্যালয়ের সামনে কর্মী ও সহায়িকাদের এসে ভিড় জমান। অফিসের সামনে বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে আন্দোলনরত হয়ে ওঠেন সকলেই। এরপরই মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক সায়ক দাসের হাতে স্মারকলিপি তুলে দেন কর্মী ও সহায়িকারা। প্রসঙ্গত সায়ক দাস বলেন, স্মারকলিপি ও তাদের দাবি সমূহ ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে। বিকেল 5টা পর্যন্ত অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির যে আমাদের সংগঠন সেটার তরফ থেকে। তো এটা কর্মসূচির মেন আমাদের প্রধান দাবি অনারিয়াম বৃদ্ধি, আর আমাদের হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বঞ্চিত করা হচ্ছে হেল্পার ওয়ার্কার সবাই। কারণ ওয়ার্কার সুপারভাইজার পদে যাবে 50% যেটা হাইকোর্টের নির্দেশ আছে সেটা অমান্য করে রিক্রুট হচ্ছে, মানে 12%ও কম আমরা হচ্ছে সুপারভাইজারের সুযোগ পেয়েছি ওয়ার্কারের থেকে সুপারভাইজার হওয়া। এটা আর আরেকটা হচ্ছে হেল্পারদের নভেম্বরের 10 তারিখে একটা অর্ডার কপি এসছে, এই হলো অর্ডার কপি। এখানে বলা আছে একজন হেল্পার ওয়ার্কারের পরীক্ষায় বসতে হলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো এইটা আমরা এই অর্ডার কপি আমরা মানছি না আপাতত, কারণ একজন হেল্পারকে ওয়ার্কারের পরীক্ষায় দিতে গেলে তাকে মাধ্যমিক পাশের সুযোগ দিতে হবে তার কাজের অভিজ্ঞতার ভিত্তিতে, এটা আমাদের দাবি। আর এছাড়াও এখন অস্বাভাবিক ডিমের দাম, বাজারে আমরা ডিম কিনছি 8 টাকা, কোথাও বা 9 টাকা, কিন্তু অফিস থেকে আমাদের যেটা বরাদ্দ আছে সেটা 6.5 টাকা। এই জায়গাটাও কিন্তু আমরা মেলাতে পারছি না। আর আমরা অক্টোবরের 1 তারিখ থেকে ডিজিটাল স্ট্রাইকে আছি। আমাদের যে পোষণ অ্যাপের কাজ মানে অনলাইন কাজ, এর জন্য কিন্তু আমাদের মোবাইল বরাদ্দ আছে, সেই বরাদ্দ কিন্তু মোবাইল আমরা পাইনি। অলরেডি দুটো অর্ডার বার হয়ে গেছে, প্রথম অর্ডারে 8,000 টাকা এবং দ্বিতীয় অর্ডারে 10,000 টাকা 2023 সালের 18ই অক্টোবর। আর দ্বিতীয় অর্ডার বার হয়েছে যেখানে আমাদের মোবাইল বাবদ 10,000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, সেই কাজ করার জন্য সেই মোবাইলের টাকাও আমরা এখনো পাইনি। সেজন্য আমরা অক্টোবরের 1 তারিখ থেকে ডিজিটাল স্ট্রাইকে আছি। তারপরেও আমাদের মোবাইল দেওয়ার কোনো হেলদোল মানে অফিসে বা কোনো কোথাও আমরা দেখতে পাচ্ছি না, সেজন্যই আমরা অবস্থান বিক্ষোভে এসেছি। প্রথমে যখন ডিজিটাল স্ট্রাইকে আমরা এসেছিলাম তখন কিন্তু ডিরেক্টর ম্যাডাম কিন্তু প্রত্যেকটা ডিপিও স্যারকে বলেছিলেন যে মোবাইলটা দেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় এর জন্য ডিএমরা উদ্যোগী হয়েছিলেন, কোথাও কোথাও লিখিত কনফার্মেশন তারা দিয়েছিলেন। হুগলিতে বাঁকুড়াতে এরকম পাওয়া গেছিলো, কিন্তু আমাদের জলপাইগুড়িতে আমরা কোনো সাড়া পাইনি, মানে আমাদের ডিপিও স্যার এখনও আমাদের দিকে পাঠাননি। আমাদের এই কর্মসূচি চলছে। এই কর্মসূচি আজকের অবস্থান বিক্ষোভের পর যদি কিছু শুরু হবে, না হলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামব। দাবি দাবাটা আমাদের অনেক দিনের, এবং আজকে ওনারা সবাই এসছেন আমার কাছে। ওনাদের দাবি দেওয়ার যে মুচলেখা আছে সেটা আমার কাছে দিয়েছেন, এবং সেই দাবি দাবাগুলো আমি অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকেই পাঠিয়ে দেবো, এবং অবশ্যই ওদের কথা আমি শুনেছি এবং ওদের বক্তব্যগুলো আমি সব নোট করে নিয়েছি, এবং সবই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি আমার কাজটা সম্পন্ন করব। বেলা প্রায় 11:15 পর্যন্ত দপ্তরে অনুপস্থিত প্রায় 50% সরকারি কর্মচারী। এমন এই কর্মসংস্কৃতির ছবি দেখা মিলল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে। তবে এই চিত্র শুধু আজকের নয়, দীর্ঘদিন থেকেই কর্মীরা সময় মতো অফিসে আসেন না বলে অভিযোগ। এদিকে কর্মচারীদের সময় মতো অফিসে না আসার কারণে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে তা এক প্রকার মেনে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। তাদের আশ্বাস, এই বিষয়ে কর্মচারীদের সাথে তারা কথা বলবেন। খড়িয়া গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, ক্যাজুয়াল ও পার্মানেন্ট মিলিয়ে মোট 10 জন কর্মচারী রয়েছেন অফিসে। বৃহস্পতিবার বেলা 11:30টার মধ্যে 2 জন সরকারি কর্মী ও 2 জন ক্যাজুয়াল কর্মী অফিসে উপস্থিত থাকতে দেখা গেলেও বাকিরা অনুপস্থিত ছিলেন। তবে এর মধ্যে আরো 2 জন ফিল্ডে রয়েছেন বলে জানান উপপ্রধান মনোজ ঘোষ। অর্থাৎ বাকি 4 জন সরকারি কর্মী এদিন প্রায় 12টা পর্যন্ত অফিসে উপস্থিত হননি। মনোজ বাবু বলেন, আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। কয়েকজন স্টাফ সময় মতো অফিসে আসেন না বলে আমাদের কাছেও অভিযোগ রয়েছে।
কী কারণে তারা আসেন না ঠিক বলতে পারছেন না বলে তিনি জানান। এই বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কানন অধিকারী জানালেন, স্টাফ অনুপস্থিত থাকার বিষয়টি কালকেও আমাকে একজন উপভোক্তা ফোন করে জানিয়েছেন। তিনি অফিসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান। কর্মচারীরা সময় মতো অফিসে না আসার কারণে আমাদেরও কথা শুনতে হচ্ছে। এ নিয়ে আজই সমস্ত স্টাফের সাথে কথা বলা হবে বলে তিনি জানান। ওই লক্ষ্মীর ভান্ডারের 5 টাকা করে পাই, তো সিটুর কার্ডটা জমা দিলে বলে 1000 টাকা করে দিবে। ওইটার জন্য ওগুলা ফর্ম জমা দিব। কতক্ষণ আগে এসেছেন? এই তো কিছুক্ষণ হলো, আধা ঘন্টা হলো। কথা হলো এখানে স্টাফের সাথে? না, এরা তো বলতেছে ওরা ম্যাডাম আসবে তারপরে। স্টাফ নেই এখানে? তাই কতক্ষণ ধরে ওয়েট করছেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। কি নাম আপনার? কবিতা রায়। কবিতা রায়। কোথায় বাড়ি? ওরা নাজিরপাড়া, দক্ষিণ নাজিরপাড়া। নাজিরপাড়া, দক্ষিণ নাজিরপাড়া। আজকে এসেছেন না এর আগে এসেছিলেন? না, এর আগেও আসছিলাম। তারপরে এর আগে আসছিলাম তখন ওই সিটুর কার্ডের ফর্মটা জমা দিয়েছিলাম, সিটুর কার্ডটা ছিল না। ওইটা সিটুর কার্ডটা পরে বের হয়েছে, নেওয়ার জন্য আসছে। নিচে তো তখন থেকে আর এসে তো করিনি। সবাই বলতেছে যে লক্ষ্মীর ভান্ডারে সিটুর কার্ডটা জমা দিলে পরে 1000 টাকা করে দিবে। এই যে আপনি পেলেন না, এটা অসুবিধা হচ্ছে? স্টাফ যে নেই এখন অসুবিধা হচ্ছে আপনার? না, আমি একটু কাজে যাব তো, তার অপেক্ষা করতে হচ্ছে আপনাকে। হ্যাঁ। কি নাম বললেন আপনার? কবিতা রায়। আমাদের তো এনএস এক্সিকিউটিভ আগে চলে আসছে, আর বাদ বাকি 2 জন ফিল্ডে গেছে, আর একজন ক্যাজুয়াল স্টাফ এখন আসলো, দেখতে পারলেন। আমরা তো পাবলিকের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। যে আমরা যেহেতু জনপ্রতিনিধি, পাবলিকের পরিষেবা আমরা 100% দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু 11টার আগে অফিসে চলে আসি। মানে হয়তো কোনো কাজ ছাড়া আমি 11:15টার দিকেই অফিসে আসার চেষ্টা করি, কারণ আমরা কিন্তু মানে যেহেতু জনপ্রতিনিধি, পাবলিকের পরিষেবা 100% দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সরকারি কর্মচারীরা যেটা অভিযোগ উঠে আসছে, এবং আজকেও দেখা গেল যে 11টা বেজে গেলেও কিন্তু সেটা তো 3জন স্টাফ ছিলেন আজকে, কেন হচ্ছে এটা? এটা তো এখন কি করে বলবো বলুন তো। এখন অফিসে স্টাফ পাবলিকের সাথে 2-1 জন দেখতে পারলেন তো আছে, আমাদের ক্যাজুয়াল স্টাফ লিখে দিল ফর্ম। এখন তারা, আমরা অফিস থেকে প্রধান উপপ্রধানরা আমরা বলেছি, বারবার বলেছি যে অফিসে 11টার আগে ঢুকতে হবে, 10:30 থেকে 11:15টার মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, আজকে বুধবারে করে আজকে সিলগার সার্টিফিকেট না, উনি হয়তো কাজ লক্ষ্মীর ভান্ডারের কাজ সার্টিফিকেট জমা দিতে এসছে। এখন আসেনি কি কারণে ওই স্টাফ? না, এখন তো লক্ষ্মীর ভান্ডার ওটা জমা হয় না, ওটা শিলু কাস্টের একটা কাজ সার্টিফিকেট জমা নেয়। আর লক্ষ্মীর ভান্ডারের জন্য যদি পোর্টাল খোলা থাকে, আমাদের সহায়ক সাহেব দেখেন, সে কী কারণে আসেনি বলতে পারবো না। কিন্তু আমরা বারবার বলেছি যে টাইম মতো অফিসে আসুক, আমরা হলো পাবলিকের সার্ভেন্ট। পাবলিকের যত পরিষেবা দেব, পাবলিকে আসার আগে আমাদের আগে এসে বসে থাকতে হবে। এখন এটা আমাদের কাছে অভিযোগ আছে, সময় মতো আসছেন না। ঠিক আছে, এখন আমাদের এনএস এক্সিকিউটিভ কিন্তু সময় মতো আসে, বাকিরাও আসে, কেউ কেউ ফিল্ডে যায়, কিন্তু মানে 2-1 জন বাদ দিয়ে আসে সব। টোটাল এখন 10 জন ক্যাজুয়াল পার্মানেন্ট মিলে 10 জন। ফিল্ডে আসে বলছেন? ফিল্ডে 2 জন আছে। তার মানে 8 জন তো আপনার এখানে থাকার কথা। 8 জন থাকার কথা। এখন আছে কজন? এখন আপনি দেখতে বললেন 3 জন আছে। না, সে তো মুখ্যমন্ত্রী বলেছে, আমরা বারংবার চেষ্টা করছি যাতে পাবলিক পরিষেবা পায়। মুখ্যমন্ত্রী বারবার বলছে, আমরা কিন্তু মানে জেরক্স পর্যন্ত বাইরে করতে না করছে, জেরক্সের পরিষেবাও কিন্তু আমাদের বিনা পয়সা ফ্রিতে দেওয়ার কথা বলেছে মুখ্যমন্ত্রী। আমরা সেটাও বদ্ধপরিকর। আমি উপপ্রধান সাহেব হিসাবে বলছি যে আমি 11টার সময় চলে আসি, কাউকে এখান থেকে ঘুরে যেতে দেই না, বসিয়ে রাখি। যদি আমাদের প্রধান ম্যাম মহিলা, তো তা প্রধানের বাড়িতেও লোকে সই করাতে যায়, তা ওর জন্য প্রধানের আসতে হয়তো একটু দেরি চলে আসছে আজকে। এই যে 5 জন আসেনি, তারা তো সুস্থ? হ্যাঁ, তারাও সুস্থ, খালি সময় আসে। এখন দেখুন, কেউ তো কোনো দিন 11টায় আসে, কেউ 11:30টায় আসে, কেউ আর একটু লেটে আসে। আমরা প্রশ্ন করলে তো বলে জ্যাম ছিল, টোটো পাইনি, বিভিন্ন রকম। এখন সেটা বলতে পারছি না, কি কারণে আটকা পড়ছে সেটা বলতে পারছি না। আমার নাম মনোজ ঘোষ, খড়িয়া অঞ্চলের উপপ্রধান। আমরা তো বলি, আমরা ডেকে স্টাফদেরকে বলি টাইমলি আসার জন্য। ওনারা বলেন যে কেউ হয়তো ট্রেনের থাকে, জ্যাম থাকে, আসতে পারে না, হয়তো অনেকে ব্লকে যায়, এভাবেও বলে।
এটাই তো কালকে আমি একটা ফোন পাইলাম, আমরা তো মিটিংয়ে ছিলাম, তখন বললো যে কেএসসির জন্য আসছে, উনি নাকি অনেকক্ষণ দাঁড়াই ছিল, তারপরে ঘুরে চলে গেছে। এই নিয়ে আমাকে ছিল না। তারপরে কি করলেন? তারপরে আজকে দেখি, আমরা আজকে আবার ডাকবো, ওদেরকে বলবো ওদের টাইমলি আসার জন্য। এখনো দেখা যাচ্ছে আজকে হ্যাঁ, অফিস কিন্তু অধিকাংশ ফাঁকা, 12টা অবধি কিন্তু প্রায় 12টা পর্যন্ত অনেকেই আসে। আমাদের আসছে, অনেকে এসছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। এক্সিকিউটিভ, তারপরে আমাদের এনএস, 3জন, প্রায় 3জন হ্যাঁ, এসছেন। এনারা প্রতিদিনে ওরা তাড়াতাড়ি আসেন। 5জন নেই কিন্তু এখনো পর্যন্ত। দেখি আসুক, তারপরে আমরা বসি নিয়ে আবার আজকেও বলবো আমরা। পাবলিকের যে অসুবিধা হচ্ছে সেটা তো মানছেন আপনারা? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। তারা আমাদেরকেও বলে, তারা পাবলিকরাও বলে আমাদের, কি বলে তারা? যে স্টাফরা এখনো আসেনি, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আপনাদেরও তো কথা শুনতে হয়। হ্যাঁ, আমাদের কথা শুনতে হয়। দেখবেন এই বিষয়টা এখন? হ্যাঁ, এটা এখন দেখি। আপনার নাম আর পরিচয়? তো কানন অধিকারী। মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কে ফের পথ দুর্ঘটনা, মৃত এক আরোহী এবং আহত আরেকজন আরোহী। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক 9:30 নাগাদ মাথাভাঙা ব্লকের শিকারপুর সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইকে 2 যুবক মাথাভাঙা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে সংঘর্ষে 2 জন গুরুতর জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর যুবক গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি গাদলেকুটি এলাকায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মাথাভাঙা থানার ফুলেইশ দমকলের একটি ইঞ্জিন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। মাথাভাঙা থেকে আসতেছিল একটা মোটরসাইকেল, 2 জন যাত্রী ছিল মোটরসাইকেলে। ওই ক্যান্টারের সাথে মোটরসাইকেলে সংঘর্ষ হলো। হওয়ার পর ছেলে দুটো এখানে লুটিয়ে পড়ে গেল, ক্যান্টার চলে গেল। তাতে দেখলাম একটা ছেলে ঘিলু বার হয়ে গেছে, আর একজন বেঁচে আছে। ও এখন বেঁচে আছে কিনা বলতে পারবো না। পরে এখান থেকে লোকাল একটা পিকআপ বাইকে নিয়ে ওদেরকে হসপিটালে পাঠানো হলো। মানে বাইকটা কোন দিকে যাচ্ছিল? শিলিগুড়ির দিকে, জামালদার দিকে যাচ্ছিল মাথামাত থেকে। চেনা গেছে? না, চেনা যায়নি। আপনার নাম? আমার নাম জাকির। ঘটনাটা এই তো বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের খলাই গ্রামের আমতলা এলাকায়। প্রত্যক্ষদর্শী জানায় যে এক ব্যক্তি শালবাড়ির দিক থেকে ধূপগুড়িগামী রাস্তায় জাতীয় সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। পিছন থেকে এক লরি এসে তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মোজাম্মেল হক, বাড়ি ধূপগুড়ি ব্লকের মধ্য বোরাগাড়ি এলাকায়, বয়স আনুমানিক 45 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘাতক লরির খোঁজ শুরু করেছে পুলিশ ও ট্রাফিক গার্ড। ওখানে দাঁড়িয়ে আছি, আমি একটা দুরন্ত থাকতে আমি ফলো করছিলাম। আমি কিন্তু সাইকেলে আমার দেহে কাঁপানি উঠছে, একটা যে কোনো পড়েছে একটা। তারপরে রাস্তার কিনারে ছিল লোকটা, কিন্তু কিনারে আসলাম, লোকটাকে একটা নাকে দিয়ে চটকে দিয়ে নিয়ে মাথার উপর দিয়ে দিই। লোকটা কি হেঁটে যাচ্ছিল? হ্যাঁ, লোকটা হেঁটে আসছে। বাড়ি কোথায়, নাম কি চিনতে পেরেছেন? আমি চিনি না লোকটাকে, আমি তো চিনতে পারিনি। এমনি কি দেখলেন যে একটা বড় গাড়ি আসছিল? হ্যাঁ, বড় ট্রাকটা আমি ওটি ফলো করছিলাম। যে আমি সাইকেলে আসিছি, তো আমি এক জায়গায় গেছিলাম। আচ্ছা, সাইকেল থেকে আমি আসিছি, এই মুখে আসিছি। তো ট্রাকটা জোরে এসেছে, তারপর আমি হাতার ধরে গেছে যে ট্রাকটা যে কোনো একটা করবে। করতে করতে মাটিটা কিনারে আসলো, কিনারে নাকে দিয়ে চটকে দিয়ে নিয়ে চাকাটা দিয়ে মাটি দিয়ে চলে গেল। গাড়িটা চলে গেল। আমি একা চিল্লাইছি, কেউ বেরোয় না। আমি কি করবো এখন? কি নাম আপনার? আমার নাম আইজুল হক। কোন জায়গায় ঘটনা? কোন জায়গায়? হ্যাঁ, ঘটনাটা কোন জায়গায়? এই খোলাই গ্রামে। না, আমরা তো জানিনি কিভাবে দুর্ঘটনা। আমরা পরে শুনলাম যে আনুমানিক 3টা বাজে, তখন ওই সময় এই অ্যাক্সিডেন্টটা হয়। কিসের সাথে হয়েছে কিন্তু জানা গেছে? হ্যাঁ, লরির সাথে, একটা বড় লরির সাথে হয়েছে। কোথায় ঘটনাটা ঘটছে? ঘটনাটা ঘটছে মরঙ্গা চৌপতি পার হয়ে আমতলার আগে, এর মধ্যবর্তী স্থানে। মানে মূলত কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো জানা গেছে? ইনি কোথায় ছিলেন? বা আমি অতটা জানিনি, কিন্তু যতটা শুনতে পাচ্ছি ইনি যাচ্ছিলেন হেঁটে। হ্যাঁ, সাইড দিয়ে যাচ্ছিলেন, লরি এনাকে মেরে দিয়েছে, কিন্তু লরিটাকে এখনো ধরা যায়। যে মারা গেছে তার নাম?
তার নাম হচ্ছে মোজাম্মেল হক, বয়স 45 আনুমানিক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মধ্যবড়াগাড়ি, জালালপাড়া। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসিবুর রহমান, আমি ওই সমাজের ইমাম। সাত সকালে রাজ্য সড়কে হাতির হামলায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। পালিয়ে প্রাণে বাঁচলেন আরেকজন সাইকেল আরোহী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের গয়ের কাটায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পরাণ সরকার। তিনি পেশায় সবজি বিক্রেতা। বৃহস্পতিবার সাইকেলে সবজি নিয়ে বানারহাট ব্লকের দুরামারি এলাকা থেকে গয়ের কাটার দিকে আসছিলেন দুজনে। গয়ের কাটা নাথুয়া রোডে আচমকাই মোড়াঘাট জঙ্গল মধ্যবর্তী রাস্তায় উঠে আসে একটি হাতি। বুনো হাতির সামনে পড়ে যান পরাণ সরকার। তৎক্ষণাৎ হাতিটি তাকে সুরে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মেরে জঙ্গলে চলে যায়। ঘটনায় গুরুতর আহত হন পরাণ। ফাঁকা সড়ক হওয়ার কারণে দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে থাকেন তিনি বলে দাবি। পরবর্তীতে স্থানীয় এবং বনকর্মীরা তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোড়াঘাট রেঞ্জ অফিস সূত্রে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যদি সড়কে এই ঘটনা ঘটে তাহলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে। পিছনে হাতিটা বাইরে হওয়ার পরে ওরা আমার সাইকেল টোটোর পিছনে ছিল, ওরা সাইকেল ফেলে পালার সময় ধরছে আর কি। সাইকেলে কতজন ছিল ওরা? 2 জন ছিল। আচ্ছা, ওনারা কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওনারা দুরামারি থেকে সবজি নিয়ে গড়কাটা যাইতো। গড়কাটা যাইতো, গড়কাটা বিক্রি করে সবজি। আচ্ছা, আপনি পিছনে কিসে ছিলেন? আপনি? আমরা সামনে ছিলাম টোটোতে। টোটোতে? আমার টোটোর পিছনে। এটা কটা নাগাদ ঘটনাটা ঘটে? মোটামুটি 8টা, সকাল 8টা। আচ্ছা, তারপরে আপনি কি দেখলেন? আমি তো চলে গেলাম, ওদেরকে ওই জঙ্গলে লুকাইছিল ওইখানে মাছ। মানে হাতিকে আপনিও দেখেছিলেন? হ্যাঁ, আমিও দেখছিলাম। কটা হাতি ছিল? একটা ছিল। মানে ওই যাদেরকে আঘাত করেছে ওই ব্যক্তিরা কোথাকার আপনি জানেন? দুরামারি। দুরামারি সবজি নিয়ে গড়কাটা যাইতো, ওইখানে বিক্রি করতো। আচ্ছা, আপনার নাম? আমার নাম দুলু। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। একাধিক দাবি তুলে উত্তরকন্যা অভিযানে নামলো নর্থ বেঙ্গল বাস ফোর ও হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গের 8টি জেলার সাফাই কর্মীরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে জমায়েত হয়ে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার কোচবিহার থেকে আসা পদযাত্রাটি আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে জলপাইগুড়ি পাহাড়পুরের জাতীয় সড়কে পৌঁছায়। এরপর সদস্যরা একজোট হয়ে ফাটাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাটাপুকুরে রাত্রি যাপন করে শুক্রবার হরিজনদের সামাজিক উন্নয়নের জন্য উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে। এদিন আন্দোলনকারীদের দাবি, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। হরিজন দলিত সাফাই কর্মীদের সামাজিক উন্নয়ন, উত্তরাধিকারী সূত্রে মৃত সাফাই কর্মীর পরিবারের সদস্যদের চাকরি সহ মোট 22 দফা দাবি তোলা হয়। আন্দোলনকারীদের পক্ষে গৌতম বাসফোর বলেন, আমাদের সামাজিক উন্নয়ন চাই। একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযান শুরু হয়েছে। জলপাইগুড়ি থেকে উত্তরকন্যা যাচ্ছি আমরা। এই পদযাত্রা কোচবিহারে 26শে ডিসেম্বর শুরু করেছিলাম, আলিপুর জেলা হয়ে
জলপাইগুড়ি জেলার ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে এখন আমরা জলপাইগুড়ি পাহাড়পুরে এসেছি। আগামী কর্মসূচি আমাদের উত্তরকন্যা পর্যন্ত যাওয়ার। কি দাবিগুলো কি রয়েছে? আমাদের তো দলিত হরিজন সাফাই কর্মী সমাজ, এই সমাজের মূলত 22টি সমস্যা রয়েছে। এই 22টি সমস্যার সমাধানের জন্য আমরা মূল দাবি হিসাবে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সহ আলোচনা এবং আমাদের দলিত হরিজন সাফাই কর্মী সার্বিক উন্নয়নের জন্য যে 22টি সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা দরবার করার জন্য উত্তরকন্যায়। কি সমস্যা রয়েছে? এরকম বহুরূপ সমস্যা রয়েছে। আমরা নর্থ বেঙ্গলে পর্ষদ ঘোষণার থেকে বঞ্চিত, আমাদের সাফাইওয়ালারা ন্যায্য বেতন পাচ্ছেন না, আমাদের সাফাই কর্মী যারা মারা যাচ্ছেন তাদের পুত্ররা উত্তরাধিকারী সূত্রে চাকরি পাচ্ছেন না, আমাদের একলব্য মডেল স্কুলের মতন মডেল স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে না, আমাদের জমির পাট্টা প্রদান করা হচ্ছে না। আমাদের এই বহুটি দাবি রয়েছে 22টি, সেই 22টি দাবি সম্মুখে রেখে আমরা জানাতে চাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন না, উনি যদি নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন তাহলে আমরা উন্নয়ন পর্ষদ পাবো। আগামী দিনে যে আমাদের 22টি সমস্যার সমাধান উনি করতে পারবেন বলে আমরা আশাবাদী। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলা পুলিশের পরিচালনায় 55তম এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে পুলিশ লাইনের ময়দানে। এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন জলপাইগুড়ি রেঞ্জের দায়িত্বে থাকা ডিআইজি নিম্বালকর সন্তোষ উত্তম রাও। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত সহ বিভিন্ন আধিকারিকরা। দুদিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতাটি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান, 100 মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্টের দৌড়, হাই জাম্প, লং জাম্প, মুখে চামচ নিয়ে দৌড় সহ আরো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শতাধিক প্রতিযোগী, রয়েছেন সিভিক ভলান্টিয়ার সহ মহিলা প্রতিযোগীরাও। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের 55th অ্যানুয়াল স্পোর্টস মিট চলছে। আজকে 28 আর 29 তারিখ 2 দিন স্পোর্টস মিট হবে। এর মধ্যে আমাদের পুরো প্রত্যেকটা হোমগার্ড, সিভিক থেকে শুরু করে আমাদের অফিসার সবাই এর মধ্যে পার্টিসিপেট করবে। বিভিন্ন ধরনের খেলাধুলা হবে 2 দিন মধ্যে। পুলিশ তো সারা বছর কাজ করে, লেকিন আমরা প্রত্যেক বছর মধ্যে অ্যানুয়াল স্পোর্টস মিট হয়, আমাদের 2 দিন মধ্যে আমরা সবাই খেলাধুলা করে সবাই পার্টিসিপেট করবে, আনন্দ নেবে। আবার যে নতুন ইয়ারে যে ডিউটি হবে সেটা আর ভালো করে উৎসাহ পাবে। কারা আজকে ডিআইজি স্যার এসেছিলেন, উনি উদ্বোধন করলেন? আচ্ছা, ডিআইজি স্যার এসেছিল, উদ্বোধন করেছে, ওনার নেতৃত্বে উদ্বোধন হয়েছে, খেলাটা স্টার্ট হয়েছে। আগামীকাল বিকালে 3টের পরে ক্লোজিং সেরেমনি হবে। ওর মধ্যে এদিকে নর্থ বেঙ্গল স্যার আর অন্যান্য সিনিয়র অফিসার, ডিস্ট্রিক্টের সিনিয়র অফিসার সবাই এখানে থাকবে। যারা ভালো পারফরমেন্স করে যে এই খেলাধুলার মধ্যে ওনাদেরকে পারিতোষিক দিয়ে উৎসাহিত করে। এআইডিএসওর 70তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হলো। প্রকাশ্য সভার শুরুতেই সংগঠনের পতাকা ও শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে সভার কাজ শুরু হয়। সভায় বিভিন্ন দাবি দেওয়া ছাড়াও এআইডিএসওর প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এআইডিএসওর নেতৃত্ব। এদিনের প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শাহরিয়ার আলম, জেলা সম্পাদক কুণাল রায়, শুভজিৎ রায় প্রমুখ। মূলত কি দাবিটা প্রতিবাদী সভা? ছাত্র সংগঠন এআইডিএসওর জলপাইগুড়ি শহর লোকালের পক্ষ থেকে আজকে 28 ডিসেম্বর এআইডিএসওর 70তম প্রতিষ্ঠা দিবস আমরা কদমতলা মোড়ে সভা করে পালন করছি। মূলত কি দাবি আপনাদের? আমাদের দাবি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, এবং এই দাবি আমরা তুলছি, ব্যাপারটা এমন নয়। আমরা শিক্ষা সংস্কৃতি মঞ্চ রক্ষার যে আন্দোলন চালাচ্ছি, এ লড়াই আমরা শুরু করিনি। এই লড়াই ভগৎ সিং গ্রামের আমল থেকে শুরু হয়েছে, আমরা তার উত্তরাধিকার সূত্রে এই লড়াই চালিয়ে যাচ্ছি। এবং আজকে বিশ্বব্যাপী প্যালেস্তাইনের ওপর ইসরায়েলের যে গণহত্যা চলছে, এবং এই বছরটি কমরেড লেনিনের প্রয়াণ শতবর্ষ, যে লেনিন দেখিয়েছিলেন যে আজকের পুঁজিবাদ নিশ্চিতভাবে যুদ্ধের জন্ম দেয়। যে লেনিন যার বই পড়ছিলেন ভগৎ সিং ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, লেনিনের আজকে এই প্রয়াণ শতবর্ষ, এবং তার চিন্তা যে কতটা বিজ্ঞানসম্মত, কতটা বাস্তব, তা আজকে আমরা উপলব্ধি করছি। আজকে আমরা সমস্ত দেশের মানুষকে ইসরায়েল কর্তৃক প্যালেস্তাইনের উপর যে হানাদারি, এর বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে বেগবান করার জন্য আজকের এই প্রকাশ্য সভায় আমরা আহ্বান। আপনার নাম পরিচয় দিতে বলেন? আমার নাম কুণাল রায়, আমি জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য। জমি জটের কারণে বেশ কিছুটা সময় কাজ বন্ধ থাকার পরে পুনরায় চালু হলো বোয়ালমারি হাসপাতাল পাড়ার রাস্তার কাজ।
উল্লেখ্য, বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তিস্তাবাদ পর্যন্ত সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে বিগত কয়েকদিন ধরে, কিন্তু জমি সংক্রান্ত বেশ কিছু অভিযোগে রাস্তার কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় সমস্যার সমাধান হলে পুনরায় চালু হলো রাস্তার কাজ ফের শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। আসলে রাস্তা এখানে বর্ধিত হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যারা জমির মালিক রাস্তার দুপাশে তাদের মধ্যে একটা বাদবিতণ্ডা চলে আসছে। কিন্তু আমাদের রাস্তার মিডিল থেকে ধরে দুপাশে সমানভাবে বাড়বে। এখানে কোনো প্রভাবশালী ব্যক্তি হলে তার দিকে কম বাড়ছে, কোনো নিরীহ মানুষ হলে তার দিকে বেশি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে, টানাপোড়েনের মধ্যে দিয়ে আর কি রাস্তার কাজটা থেমে যাচ্ছে, যার জন্য আমরা সবাই একত্রিত হয়ে রাস্তার মিডিল থেকে ধরে দুপাশে সমান আমরা খুঁটি গেড়ে দিচ্ছি এবং সেইভাবেই কাজ হবে। এখানে কোনো প্রভাবশালী তত্ত্ব বা কোনো দুর্বল তত্ত্ব কিছুই চলবে না, যেটা নিরপেক্ষভাবে সঠিক মাপ, সেই মাপ অনুযায়ী কাজ হবে। পুনরায় চালু হলো? হ্যাঁ, এই মুহূর্তে পুনরায় চালু হলো, কারণ দুদিক থেকে এসে আমরা দেখলাম একদিকে বেশি বেড়ে যাচ্ছিল, একদিকে কম বাড়ানো হচ্ছিল, যার জন্য এই সমস্যা সকালবেলা তৈরি হয়। আমরা সবাই উপস্থিত হয়ে সেই সমস্যার সমাধান আপাতত বন্ধ। এলাকার বাসীর কাছে আমাদের একটাই আবেদন যে এটা বৃহৎ একটা দাবি ছিল, বিভিন্ন মানুষের সর্বকালে সর্বসময়ের দাবি ছিল যে মিলনকুটির মতো একটা প্রত্যন্ত গ্রামে একটা যে রাস্তা দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে 6 ফিট থেকে 8 ফিটের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই রাস্তা আজকে 12 থেকে 16 ফিট রাস্তায়, মানে 16 ফিট সাইড হচ্ছে, 12 ফিট টপ। একটা বৃহত্তর দাবিকে সামনে রেখে এই রাস্তার স্যাংশন রাজ্য সরকার করে দেয়। এবার এই রাস্তার কাজকে, এই এলাকার গর্ব, এই কাজ যেন কোনো অবস্থাতেই থেকে না থাকে। এই জন্য কারো সাময়িক হয়তো ক্ষতি হচ্ছে, কিন্তু বৃহত্তর স্বার্থে এই দিকটিকে সবাইকে মেনে নিতে হবে, এই ক্ষতির দিকটি, এবং সেটা যেন সামঞ্জস্যপূর্ণ এবং দুদিকেই সমান থাকে এবং কোনো দলমত নির্বিশেষে সব দিক থেকেই যেন একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে কাজ হয়, তার জন্য এলাকাবাসী উপস্থিত। আমরা এটা অনেকের হয়তো ঠেলতে ঠেলতে গাছপালা একটু রাস্তার দিকে চলে আসছে, ওই সমস্ত গাছগুলা উঠিয়ে দিতে গেলে তারা বাধার সৃষ্টি করতেছে। আপনারা কি চাইছেন? জনগণ আমরা এক আছি, কাজে ওই সমস্ত বাধা টাধা দিয়ে রাখতে পারবে না, আমরা পরিষ্কার করে নিয়ে রাস্তার কাজ চলছে। চা বাগান এলাকা থেকে উদ্ধার হলো চিতাবাঘের মৃতদেহ। চা বাগান সংলগ্ন জনবসতি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হলো। চিতাবাঘের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ফাঁকা জায়গায় ওই চিতাবাঘের দেহ দেখতে পায়, আর এতেই ভীত হয়ে যায় এলাকার মানুষজন। মৃত চিতাবাঘ দেখতে এরপর ভিড় জমে যায় এলাকায়। স্থানীয় মানুষজন খবর দেয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। নিজেদের মধ্যে লড়াইয়ে মৃত্যু না অন্য কিছু তা খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকেরা। জানা গেছে বাতাবাড়ি এলাকাটির পাশেই রয়েছে চা বাগান। স্থানীয়দের অনুমান ওই চা বাগানেই ছিল চিতাবাঘটি। এর আগেও রাতে এলাকায় চিতাবাঘ এসে ছাগল মুরগি তুলে নিয়ে গিয়েছিল। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। শুরু হলো এনটিসিজের অ্যাডভেঞ্চার ক্যাম্প। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন সংগঠন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক প্রকৃতি পাঠ এবং রক ক্লাইম্বিং ক্যাম্প শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ইয়ংটংয়ে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় 26 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন প্রান্তের 8 থেকে 48 বয়সের প্রায় 68 জন শিক্ষার্থী এবং সংস্থার 28 জন প্রশিক্ষক এই শিবিরে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক এবং বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস। 6 দিনের এই ক্যাম্পে ট্রেকিং, রক ক্লাইম্বিং, র্যাপলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার অ্যান্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংস্থার অভিজ্ঞ পর্বতারোহী ও পরিবেশবিদরা এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন। 26 ডিসেম্বর বিকেলে এই ক্যাম্পের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা, ছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য ধনরাজ তামাং, সমাজসেবী বাবলু বিক্রম, ক্লাব সম্পাদক দীপঙ্কর পুরকায়স্থ ও ক্যাম্প কমান্ড্যান্ট সৌরেন সেন, বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিপ্লব বসাক প্রমুখ। উল্লেখ্য, এই বছর এই ক্যাম্প 29 বছরে পা দিয়েছে। আমরা নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি এখানে ক্যাম্প করছি 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গার ছেলে মেয়ে আছে এখানে, কলকাতা আছে, বর্ধমান আছে, রায়গঞ্জ আছে, অন্যান্য জায়গা থেকেও আছে। প্রায় 68 জন ছেলে মেয়ে এখানে আছে, ক্যাম্পে অংশগ্রহণ করেছে। খুবই সুন্দরভাবে ক্যাম্পটা চলছে। হ্যাঁ, আমি লাবণী মণ্ডল, কলকাতা যাদবপুর থেকে এসেছি।
এটা হচ্ছে নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব, যেটা হচ্ছে জলপাইগুড়িতে আছে। সেখান থেকে একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন থেকে একটা এই টিমটা আয়োজন করা হয়েছে এই নেচার অ্যান্ড ট্রেকিং ক্লাবের তরফ থেকে। স্যার আমি পারছি না। এটা একটা অ্যাডভেঞ্চার ক্লাব, এখানে অ্যাডভেঞ্চার করার জন্য আসা হয়েছে। এখানে ক্যাম্পিং থেকে শুরু করে ট্রেকিং, ক্যাম্পিং করার জন্য আমরা এসেছি। ট্রেকিংটা কীভাবে করতে হয়, কীভাবে করা উচিত, সব কিছু আমাদের স্যারেরা আছে শেখাচ্ছেন। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরের, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে 7 দফা দাবি সহ স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ইন্দিরা কলোনি স্থিত ডিভিশন অফিসে। কর্মীদের অভিযোগ, প্রতি মাসে তাদের মজুরি থেকে ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হলেও পরবর্তীতে ইএসআই এর সুযোগ সুবিধা শ্রমিকরা পাচ্ছে না এবং জলপাইগুড়িতে কোনো চিকিৎসার সুযোগ নেই বলেও শ্রমিকরা অভিযোগ করেন। ঝড় বৃষ্টি রোদের মধ্যে কাজ করলেও সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বিদ্যুৎ সহায়ক কর্মীরা পায় না। তাদের আরও অভিযোগ, কাজ করছে কিন্তু তাদের ডিপার্টমেন্টের কোনো আইডেন্টিটি কার্ড নেই, ফলে বিভিন্ন সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। স্মার্ট মিটার বেসরকারি মালিকদের মুনাফার জন্য লাগানো হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হবে যেমন সাধারণ মানুষ, পাশাপাশি বিদ্যুৎ সহায়ক কর্মীদের কাজ থাকবে না আগামী দিনে। এই প্রতিকারের জন্য তারা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির প্রদানে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কৃষ্ণ সেন, সম্পাদক রজনী রায়, মিন্টু নন্দী, পান্নালাল চক্রবর্তী সহ বিদ্যুৎ সহায়ক কর্মীরা। আজকে আমরা এখানে এসেছি বিদ্যুৎ সহায়ক কর্মীদের ইউনিয়নে। আমরা ইতিমধ্যে 3টা স্মারকলিপি প্রদান করেছিলাম এখানটায়। একটা ইএসআই ঠিকঠাক করার জন্য, সমস্ত শ্রমিকের পিএফের নাম নথিভুক্ত করবার জন্য। 2023 সালের জানুয়ারি মাসে একটা সার্কুলার বের হয়েছিল, যেই সার্কুলার অনুযায়ী যা বেতন, সেই বেতনটা হচ্ছে আজকে আরেকটা জানুয়ারি আসতে শুরু করবে। সেই জানুয়ারি আসার পরে 1 বছর ধরে যে বেতনটা বৃদ্ধি করা হয়েছে, সেই বেতন এখনও পর্যন্ত সব শ্রমিকরা পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ইএসআই কার্ড পয়সা কাটে নিচ্ছে, ইএসআই থেকে সমস্ত শ্রমিকের পয়সা কেটে নিচ্ছে, কিন্তু ইএসআইয়ের যে একটা কার্ড পাওয়া যায়, যে কার্ডের মধ্য দিয়ে তার পরিবারের সমস্ত সদস্যদের নাম, ছবি সবটা থাকবে, সমস্ত ডিটেলস থাকবে, সেটা যে পাওয়া যায় সেই ছবি এইখান থেকে তারা দিচ্ছে না। ফলে ইএসআইয়ের সুযোগ সুবিধা, টাকা কেটে নেওয়া সত্ত্বেও ইএসআইয়ের সুযোগ সুবিধার থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। ফলে এরা কাজ করতে গিয়ে যেমন আক্রান্ত হচ্ছে, সমস্যায় পড়ছে, বাড়ির পরিবার বা তাদের নিজেদের অসুস্থ হলে পরে তাদের এই বেতন, যে বেতন দিয়ে তারা হাজিরা পায়, সেই বেতন দিয়ে তাদের সংসার চলে না। তারপর যখন এই ট্রিটমেন্ট করতে হচ্ছে, তখন হচ্ছে তারা সমস্যার মধ্যে পড়ছে। ফলে আমরা এখানে প্রশাসনকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এরা আজকে বিদ্যুৎ দপ্তরের কর্মী, কিন্তু বিদ্যুৎ দপ্তরের থেকে কোনো রকম কার্ড, আইডেন্টি কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে না। তারা যখন দূর দূরান্তে কাজ করতে যাচ্ছে, রাত্রিবেলায় কাজ করতে যাচ্ছে, এবার অনেক সময় বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হচ্ছে। ফলে আইডেন্টি কার্ড দিতে হবে, এই দাবি হচ্ছে আমরা এখানে রেখেছি। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে জানানো সত্ত্বেও কোনো লাভ না হওয়ায় বৃহস্পতিবার মালবাজারে আইসিডিএস দপ্তরে অবস্থান বিক্ষোভরত হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। বিভিন্ন দাবি সম্বলিত আবেদনপত্র নিয়ে উত্তরবঙ্গের ৮ জেলা থেকে নর্থ বেঙ্গল বাসফর ও হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাফাই কর্মীদের পায়ে হেঁটে উত্তরকন্যা অভিযান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।